আসসালামু আলাইকুম। আজকের কমপ্লিকেটেড ইংলিশ লাইভ ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব হাউ টু টেক দ্য মেডিকেল হিস্ট্রি অফ আ পেশেন্ট, যেটা বাংলায় বলা হয় যে একটা রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমে যে পদক্ষেপটা নেওয়া হয় সেটা হচ্ছে তার মেডিকেল হিস্ট্রি নেওয়া হয়। তারপরে মেডিকেল হিস্ট্রি নেওয়ার পরে তার ফিজিক্যাল এক্সাম নেওয়া হয়। মেডিকেল হিস্ট্রি হচ্ছে তার মেডিকেল ইতিহাস, তার রোগীর ইতিহাস, তার পারিপার্শ্বিকতা, মানে তার অন্য কোনো প্রবলেম আছে কিনা। এই মেডিকেল হিস্ট্রি নেওয়ার জন্য একটা চেক লিস্ট থাকে, ওইটা নার্সদের কাছে থাকে এবং তারা রোগীকে মৌখিকভাবে জিজ্ঞেস করে মেডিকেল হিস্ট্রিটা নেয়। তাহলে শুরু করছি আমরা আজকে কমপ্লিকেটেড ইংলিশের হাউ টু টেক দ্য মেডিকেল হিস্ট্রি অফ আ পেশেন্ট। স্বাভাবিকভাবেই যেহেতু ইংরেজি ক্লাস, আমরা মেডিকেল হিস্ট্রিটা ইংরেজিতে শিখবো। যদিও আমি বাংলা লেকচার দিব, কিন্তু এই মেডিকেল হিস্ট্রি টোটাল চেক লিস্ট বা স্কিমটা এটা পুরোটাই ইংরেজিতে, এবং আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দিব। আর একটা কথা না বললেই নয় যে আজকে আমাদের লাইভ ক্লাসে আমি যেহেতু ক্লাসরুমের মধ্যে রয়েছি, ক্লাসরুম কিন্তু স্টুডিও না, আমার ক্লাসরুমে যথেষ্ট পর্যাপ্ত আলোর অভাব রয়েছে। তো সেই ক্ষেত্রে যে আলোগুলো আছে সেই আলোগুলো মানে আমার কোনো কিছু রেকর্ডিং করার উপযোগী না। রেকর্ডিং করতে হলে আমার সামনে কিছু লাইট থাকে, সেটা আমার আশেপাশে লাইট আছে কিন্তু আমার সামনে লাইট নাই। তো আমি বুঝতে পারছি বা আমি জানি যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না ঠিকভাবে, কারণ পর্যাপ্ত লাইট দরকার হয় কোনো কিছু রেকর্ডিং করতে। তো যাই হোক, আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য আমার চেহারা দেখানো না। আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে মেডিকেল হিস্ট্রি বোঝানো। তোমরা যদি মেডিকেল হিস্ট্রিটা বুঝে থাকো বা বুঝতে পারো, এটাই হচ্ছে ক্লাসের সার্থকতা। তো আসা শুরু করে দিয়ে আজকে আমাদের ক্লাস। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেডিকেল হিস্ট্রি ফর্ম। এরকম একটা ফর্ম থাকে। তো এই ফর্মটা আমি গুগল থেকে নিয়েছি। এটা খুবই স্ট্রিক্টলি, বিশেষ করে ইংল্যান্ড, তারপরে ইউরোপিয়ান কান্ট্রি, যুক্তরাজ্য, মানে বিভিন্ন উন্নত দেশে এই ধরনের মেডিকেল চেক লিস্ট বা মেডিকেল হিস্ট্রি ফর্ম তোমার সিস্টারদের দেওয়া হয়, নার্সদের দেওয়া হয়, যে নতুন রোগী ভর্তি হলো তার তথ্য নেওয়ার জন্য, তার তথ্য গ্যাদারিং করার জন্য, অর্থাৎ তার শারীরিক চেক আপ করার আগে মৌখিকভাবে তার কাছ থেকে তার রোগের ইতিহাস বা তার বর্তমান সমস্যা এগুলো জেনে নেওয়া হয়, এবং এগুলো জেনে যে কাগজের মধ্যে লেখা হয় সেটাকে বলা হয় মেডিকেল হিস্ট্রি ফর্ম। তো আসলে আমরা শুরু করে দিই। এখানে একটু মেডিকেল হিস্ট্রিটা নেওয়ার আগে আমরা পটভূমিটা একটু দেখবো। যেমন এখানে দেখো, admitting a patient to hospital includes two major steps. একটা রোগীকে হসপিটালে ভর্তি করার পরে জন্য বা হসপিটালে ভর্তি হওয়ার জন্য দুইটা পদক্ষেপটা লাগে। প্রথম পদক্ষেপটা হচ্ছে, on the one hand, এক পক্ষে the doctor has to take the patient's medical history. ডাক্তার রোগীদের মেডিকেল হিস্ট্রি নেন, where যেখানে he is given the opportunity to report his complaint, যেখানে রোগীর সুযোগ থাকে তার অভিযোগ সম্পর্কে, তার রোগ, তার যে শারীরিক কষ্ট, যে প্রবলেম, এটাকে বলা হচ্ছে কমপ্লেইন। আমরা জানি যে কমপ্লেইন কথাটা মানে অভিযোগ, কিন্তু রোগী যখন কমপ্লেইন করবে তখন ধরে নিতে হবে রোগী তার শারীরিক দৈহিক কোনো সমস্যার কথা বলছে। and to answer the doctor's questions, এবং ডাক্তারের উত্তর। এখানে আমি একটু বলে রাখি যে মেডিকেল হিস্ট্রি কিন্তু আসলে ডাক্তার নেন না। মেডিকেল হিস্ট্রি ডাক্তার তোমাদেরকে নিয়ে নেওয়া হবে, মানে নার্সদেরকে নিয়ে মেডিকেল হিস্ট্রি ডাক্তার নেওয়া হবে। কারণ মেডিকেল হিস্ট্রি এমন একটা জিনিস যেখানে সবকিছু লেখা থাকে। যেমন আমরা একটা ফর্ম দেখি না, নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, এরকম ফর্মের মধ্যে লেখা থাকে। আমরা কি করি, নামের জায়গায় নিজের নাম লিখে দিই, পিতার নামের জায়গায় পিতার নাম লিখি, মায়ের নামের জায়গায় মায়ের নাম লিখি। তো মেডিকেল হিস্ট্রি এরকম সবকিছু তোমার
ওই ফর্মের মধ্যে দেয়া আছে, তুমি শুধু ফর্মের পাশে যে প্রশ্নটা করা হচ্ছে প্রশ্নটা উত্তর তুমি লিখবা। কারণ এই প্রশ্নটা তোমাকে করা হয়নি, প্রশ্নটা করা হচ্ছে রোগীকে, রোগীর মেডিকেল হিস্ট্রি নেওয়া হচ্ছে। তো রোগী যেহেতু রোগী, সে তো স্বাভাবিক না, সুস্থ না, এই কারণে মেডিকেল হিস্ট্রিটা রোগীর হয়ে একজন সিস্টার বা একজন নার্স সেটা লিখবেন, ডাক্তারের পরামর্শ করবেন। ডাক্তারের পরামর্শ দেওয়ার কিছু নাই, মেডিকেল হিস্ট্রি একটা ফর্ম পাওয়া যায়, এখানে বিভিন্ন তোমার শারীরিক বিভিন্ন বিষয়ে, তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে প্রশ্ন করা হয়, অনেক কিছু বিষয়ে প্রশ্ন করা হয়, যেটা আজকে আমরা এখন দেখব। তো এখানে বলা হচ্ছে যে প্রথমেই গিয়ে একটা রোগী যখন হসপিটালে ভর্তি হয় বা ভর্তি হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকে, তখন তার প্রথমে মেডিকেল হিস্ট্রি নেওয়া হয়। On the other hand, অপর পক্ষে a complete physical examination, দেখো আমি একটু কাভার করে দিয়েছি, should be done in order to detect certain physical symptoms and to find a diagnosis. তারপরে মেডিকেল হিস্ট্রিটা নেওয়ার পরে, ডাক্তার মেডিকেল হিস্ট্রি দেখার পরে রোগীর ফিজিক্যাল এক্সাম দেয়। ফিজিক্যাল এক্সাম মানে রোগীকে তোমার কাউকে শোয়ানো হয়, বেডে শোয়ানো হয়। রোগী যদি বলে যে আমার পেটে ব্যথা, তখন ডাক্তার বলে ঠিক আছে, তুমি আপনি আপনার পেটটা অনাবৃত করেন, হ্যাঁ, তখন আমি আপনার পেটটা চেক করবো। যখন বুকে ব্যথা, তখন ডাক্তার কি করেন, বুকের মধ্যে স্টেথো লাগিয়ে তিনি চেক করেন যে শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, বা বুকের কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো ধরনের বাধা আছে কিনা, হ্যাঁ, এই ধরনের বা কোনো ধরনের সাউন্ড হচ্ছে কিনা, বিপ দিচ্ছে কিনা, এটা স্টেথো দিয়ে স্টেথোস্কোপ দিয়ে ডাক্তার বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তো এরকম অনেক চোখের সমস্যা হলে টর্চ লাইট দিয়ে ডাক্তার দেখেন। তারপরে তোমার পায়ের সমস্যা হলে পা দিয়ে ডাক্তার চেক করেন পায়ে পানি এসছে কিনা, এডিমা কিনা, হ্যাঁ। তারপরে ঠিক এইরকম মানে আমাদের দেহের যে অঙ্গটাই সমস্যা করছে, সেই অঙ্গটাকে মানে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা কে বলা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। এরপরে এই মানে সাধারণভাবে ফিজিক্যাল এক্সামিনেশন করার পর ডাক্তার মনে করেন যে না, একে এক্সরে করতে হবে, একে আল্ট্রাসাউন্ড করতে হবে, একে প্রসাব টেস্ট করতে হবে, পায়খানা টেস্ট করতে হবে, এর রক্ত সিরিসি নিতে হবে, হ্যাঁ, এর আরবিএস নিতে হবে, রেড ব্লাড সুগার, এর এবিএস নিতে হবে, ফার্স্ট ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তোমার মেডিকেল হিস্ট্রি নেওয়ার পরে ডাক্তার ফিজিক্যাল এক্সাম নেন, এবং উইথ দ্য হেল্প অফ সিস্টার বা নার্সের সহজতাই কিন্তু ডাক্তার এই ফিজিক্যাল এক্সাম বা মেডিকেল হিস্ট্রি নেন। তো মোটামুটি মেডিকেল হিস্ট্রি পুরোপুরি তোমাদের নার্সিং একটা তোমার অ্যাক্টিভ একটা তোমার স্টেপ, যেটা নার্সদেরকে নিতে হয়। মেডিকেল হিস্ট্রিটা ফর্ম যেহেতু তৈরি করা থাকে, শুধু ফর্ম অনুযায়ী রোগীকে প্রশ্ন করা এবং তার উত্তরগুলো তোমার ফর্মের মধ্যে লিখে নেওয়া, এটা হচ্ছে তোমার মেডিকেল হিস্ট্রি। তো আমরা এখানে দেখলাম যে একটা রোগী ভর্তির প্রক্রিয়া বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রক্রিয়ার মধ্যে তার দুটো জিনিস থাকে। প্রথম হচ্ছে তার মেডিকেল হিস্ট্রি নেওয়া হয়, তারপরে ফিজিক্যাল এক্সাম। ফিজিক্যাল এক্সামের পর ডাক্তার যদি মনে করে যে না, আবার ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, তখন তিনি ওই টেস্টগুলো দেন, যে একটু আগে যেটা আমি বললাম। তো আসো আমরা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মেডিকেল হিস্ট্রি। আমরা আজকে মেডিকেল হিস্ট্রি কিভাবে নিতে হয় ইংরেজিতে, অর্থাৎ তুমি যদি কোনো মাল্টি ন্যাশনাল হসপিটালে চাকরি করো, তখন তোমার মেডিকেল হিস্ট্রিগুলো নেওয়া হবে তোমার ইংরেজিতে, যেখানে ফর্মটা পুরোটাই লেখা থাকবে ইংরেজিতে। তো সেক্ষেত্রে তোমাকে এখানে বাংলায় কোনো কিছু লেখার সুযোগটা থাকবে না। আবার ধরো তুমি চাকরি নিয়ে চলে গেলে, আমি ক্লাসে আছি আর চাকরি নিয়ে চলে গেলে, তখন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে তুমি একটা নতুন এনভায়রনমেন্টে ইংরেজি বলছো। সেক্ষেত্রে আমরা যেটা দেখবো যে মেডিকেল হিস্ট্রিটা আমরা ইংরেজিতে কেন, ইংরেজিতে তোমাদের শিখতে হবে এই কারণে যে আমাদের মাল্টি ন্যাশনাল বা চেইন যে হসপিটালগুলো আছে, যেমন এভার কেয়ার যেটা আগে ছিল তোমার অ্যাপোলো হসপিটালের, এখন এভার কেয়ার হয়ে গেছে। তারপরে আরো অনেক হসপিটাল আছে যারা কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটা ফলো করে, তাদের ওখানে বিভিন্ন ধরনের ফর্ম যেটা থাকে ওটা ইংরেজি থাকে। অনেকে এখন ইংরেজির পাশাপাশি বাংলাটাও তোমার চালু করেছে। তো আমরা ইংরেজিতে শিখে নেব মেডিকেল হিস্ট্রি কিভাবে। তো আমি আবার বলে দিচ্ছি যে আমাদের এখানে
মেডিকেল হিস্ট্রি যে আমি যে তোমাদের আজকে যে চার্টটা দেখাবো, যে স্কিমটা দেখাবো মেডিকেল হিস্ট্রি, এটা কিছু কয়েক ভাগে ভাগ করা আছে এবং এই মেডিকেল হিস্ট্রি ফর্মটা ইংল্যান্ডের একটা বই থেকে নেওয়া হয়েছে। আমি সেটা নিয়েছি, তোমাদের লেসন করেছি, তোমাদের এটা পাঠ্য করেছি। আসো আমরা মেডিকেল হিস্ট্রিতে ঢুকে গেলাম। এবার আমরা দেখবো a typical medical history usually follows a defined scheme। তাই একটা স্কিম আছে। ধরো যে মানে মেডিকেল হিস্ট্রি যেহেতু আমি বলছি যে এটা রোগীকে প্রশ্ন করে মৌখিকভাবে প্রশ্ন করে তার কাছ থেকে তার সম্পর্কে জেনে নেওয়া, এটাই হচ্ছে মেডিকেল হিস্ট্রি। কিন্তু আমি বিক্ষিপ্তভাবে প্রশ্ন করবো না। আমি তো আপনার নাম কি, নাম জিজ্ঞেস করার পর আমি জিজ্ঞেস করি যে আপনার পায়ে কবে পানি এসেছিল বা আপনার হাঁটু নিয়েছিল কখন, এরকম না। আমাদেরকে ডিফাইন্ড স্কিম মানে একটা স্কিমের Okay, a typical medical history usually follows a defined scheme. Of course, one should know that scheme well. A scheme also medical history, but obviously gathering the relevant data from a patient can be a problem in itself. কিন্তু একটা রোগীর কাছ থেকে মেডিকেল হিস্ট্রি নেওয়া এবং তার প্রাসঙ্গিক ডাটাটা নেওয়া এটা একটা সমস্যা হয়। এ কারণে অর্থাৎ তুমি কিভাবে মেডিকেল হিস্ট্রি রোগীর মৌখিকভাবে রোগীর যে ইতিহাসগুলো কিভাবে তুমি জানবে, এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা আমরা রোগীর মেডিকেল হিস্ট্রি নেওয়ার জন্য যে স্কিমটা ব্যবহার করা হয় এটা পরিকল্পিত এবং এটাকে একটা ফর্মের মধ্যে লিপিবদ্ধ করা হয়, এটাকে মেডিকেল হিস্ট্রি বলা হচ্ছে। অ্যাজ এ হেলথ ওয়ার্কার ইউ আর অবলাইজড টু হ্যাভ দ্য পেশেন্ট ট্রাস্ট। তোমার কাছে যে রোগী আসছে তুমি তার কাছ থেকে মেডিকেল হিস্ট্রি নিবা, তাহলে তার সাথে তোমার এমন ভাবে কথা বলতে হবে যাতে রোগী তোমাকে বিশ্বাস করে। তোমার ট্রাস্টটা, পেশেন্টের যে ট্রাস্টটা তোমাকে তৈরি করতে হবে তোমার কথাবার্তার মাধ্যমে। And the use of an adequate style of language is important. তোমার যে কথা বলার ধরন সেটা এমন হইতে হবে, খুবই পলাইট হতে হবে, টু রিচ দ্যাট এইম, যে তুমি যে রোগী যে তোমার মনটা জিতে নিচ্ছে বা রোগী যে তোমার উপর ভরসা করছে যে না এতে আমার কথাগুলো বলবো, রোগী যে সমস্যা। এখন অনেক রোগী ডাক্তারের কাছে গিয়ে হড়বড় করে সব কথা বলে দেয়। ঠিক সেভাবে যখন রোগী তোমাকে পাবে, তুমি তার ডাক্তার, তুমি যাকে তার জিজ্ঞেস করবে তার সে যাতে মন খুলে তোমার সাথে কথা বলতে পারে, সে কিন্তু মনের ভিতরে যাতে দ্বিধা না রাখে। তো এটা কারণ প্রথমে গিয়ে কি তুমি রোগীর সাথে কথা বলতে পারবে না। প্রথমে কি করতে হবে, নিজেকে সহজ করতে হবে, রোগীর কাছে নিজের পরিচয় দিতে হবে, রোগীর পরিচয় নিতে হবে। প্রথমে প্রাথমিক কথাবার্তা মানে পরিচিতিমূলক কথাবার্তার পর কিন্তু রোগী একটু আশ্বস্ত হবে, না এই সেই লোক যাকে আমি আমার মনের কথা বলতে পারি। যে রোগী যে কথাটা বলবে তুমি সেটা ওই মেডিকেল হিস্ট্রির ফর্মের মধ্যে টুকে রাখবে, এটা হচ্ছে তোমার কাজ। তো এই যে কাজটা, এই কাজটা করতে গেলে প্রথমেই যার মেডিকেল হিস্ট্রি তুমি নিচ্ছ তার বিশ্বাস তোমাকে অর্জন করতে হবে, সে যাতে তোমাকে সহজভাবে নেয়। এই কারণে তোমার ল্যাঙ্গুয়েজটাও তার সাথে ওইরকম হতে হবে। So this lesson includes some useful common phrases of conversation. তো আসো আমরা প্রথমে যার মেডিকেল হিস্ট্রি নিব তার সাথে প্রথমে যেটা বলা হচ্ছে যে introducing oneself, speech specific greetings, অর্থাৎ তুমি একটা একজন ব্যক্তির সাথে কথা বলতে চাচ্ছ যাকে তুমি তোমার জীবনে প্রথমবার দেখছো, সে তোমার রোগী। ডাক্তার বলেছে যাও ওই রোগীর কাছ থেকে তুমি মেডিকেল হিস্ট্রিটা নিয়ে আসো। তখন কি করবা, তুমি গিয়ে কি বলবা এই আপনি আপনার মেডিকেল হিস্ট্রি দেন, আপনার নাম কি, এটা সেটা না। প্রথমে তার সাথে তোমাকে সহজ হতে হবে, কারণ একজন মানুষের সাথে একজন মানুষকে প্রথমে কি করতে হয়, সহজ হতে হয়। তাকে বুঝতে হয় যে আমিও আপনার মতো একজন মানুষ, আমি আপনার উপকারের জন্য এখানে এসেছি, আপনি আমাকে সব কথা বলতে পারেন। এই কথাগুলো তো সরাসরি না বলেও অন্য বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলে, তার ব্যক্তিগত কথা বলে, তার কাছ থেকে কোনো ভালো ঘটনা জেনে বা হাসি মুখে তাকে খুব সুন্দর করে কথা বলে কিন্তু রোগীর বিশ্বাসটা নেওয়া যায়, রোগী আশ্বস্ত হতে পারে যে না এই লোকটাকে, এই মানুষটাকে, এই সিস্টারটাকে আমি আমার মনের কথা বলতে পারি। এটাই হচ্ছে এখন নিজেকে এটা তৈরি করার জন্য একজন নার্সকে কি করতে হবে, অ্যাক্টর হতে হবে, অভিনয় বা তোমাকে ভালো অভিনয় জানতে হবে। যেমন দেখো মিস্টার জাফর, আমি লাল করে দিয়েছি, এখানে মিস্টার জাফর হচ্ছেন একজন রোগী। তুমি প্রথমে ডাক্তার তোমাকে বললেন যে তুমি মিস্টার জাফরের মেডিকেল হিস্ট্রি নিয়ে আসো। তুমি তার রুমে ঢুকবা, তার কেবিনে ঢুকবা বা ওয়ার্ডে গিয়ে তার বেডের কাছে গিয়ে তাকে বলবা খুব সুন্দর করে গুড মর্নিং মিস্টার জাফর,
মাই নেম ইজ অ্যানি, আই এম নার্স স্টুডেন্ট, ইউ ক্যান সে স্টুডেন্ট নার্স। যেমন তোমরা কিন্তু এখন ছাত্রী, তোমরা কিন্তু নার্স ছাত্রী, তোমরা নিজেদেরকে কিন্তু বলবা নার্স স্টুডেন্ট। যদি ইংরেজিতে তোমাদেরকে বলা হয় তাহলে তোমরা হচ্ছে গিয়ে স্টুডেন্ট নার্স। ডুইং আ ক্লার্কশিপ অন দিস ওয়ার্ড, ক্লার্কশিপ কথাটা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস, যেটাকে বলা হয় ইন্টার্নশিপ, যেটা ডাক্তাররা তোমার 5 বছর পড়াশোনা করার পরে 1 বছরে তারা ইন্টার্ন করে, শিখে। তোমরাও কিন্তু তোমাদের পড়াকালীন সময়ে তোমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বা ক্লার্কশিপ বা ইন্টার্নশিপ এখনো চলছে অন দিস ওয়ার্ড। তুমি নিজের পরিচয় দিচ্ছ যে আমি এখানে ইন্টার্নশিপ করছি। আই হার্ড, আমি শুনেছি অ্যাবাউট দ্য প্রবলেম ইউ হ্যাভ উইথ ইউর হার্ট, আমি শুনেছি যে আপনার বুকে সমস্যা আছে। Would you mind if I examine your chest again? আমি যদি আপনার চেস্টটা আবার পরীক্ষা করি, আপনি কি কিছু মনে করবেন? দেখো, দিস ইজ কল্ড দ্য পলাইট এক্সপ্রেশন। তুমি রোগীর পারমিশন নিচ্ছ, আমি আপনার বুকে স্টেথোস্কোপ নিয়ে আমি একটু বুকটা চেক করব, আপনি কি কিছু মনে করবেন? আপনার কি কোনো সমস্যা আছে? এটা হচ্ছে গিয়ে তোমার স্পেসিফিক গ্রিটিংস। প্রথমে রোগীর মেডিকেল হিস্ট্রি নিতে গিয়ে যে রোগীর মেডিকেল হিস্ট্রি নিবে তাকে তুমি কিভাবে গ্রিটিংস করবা, নিজের পরিচয় দিবা। এখানে আমি অনেকগুলো গ্রিটিংস তোমাদের উদাহরণ হিসেবে দিয়েছি। যেমন হ্যালো মিস্টার রাসেল, মাই নেম ইজ নমিতা। হ্যাঁ, নমিতা গেছো, আই এম সিনিয়র মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল নার্স। হ্যাঁ, আমি একজন সিনিয়র স্টাফ নার্স, দ্য ডক্টর উইল বি হিয়ার শর্টলি। এটা খুব দ্রুত এখানে চলে আসবে। মে আই আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেন মিনওয়াইল, ডাক্তার আসার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। দেখো কি সুন্দর কথা, ডাক্তার কিছুক্ষণ মধ্যে চলে আসবে, আমি একজন সিনিয়র স্টাফ নার্স, ডাক্তার এটা কিছুক্ষণ মধ্যে চলে আসবে। ডাক্তার আসার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। দেখছো, প্রশ্ন মানে পারমিশন চাচ্ছে ওটা রোগীর, যে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। তো এটা হচ্ছে গিয়ে তোমার কথা বলার ঢং, মানে এইভাবে তোমার রোগীর সাথে এইভাবে কথা বলতে হবে। এরপরে দেখো মিস্টার জনের সাথে কথা বলা হচ্ছে। দেখো, গুড মর্নিং মিস্টার জন, সকালবেলা গেছো বলে গুড মর্নিং বলছো। I see from your chart that you came to us complaining of pain in the stomach. I see, আমি দেখি যে from your chart তোমার যে অর্ডার শিট দেওয়া থাকে প্রত্যেকটা বেডের তোমার পায়ের কাছে দেখবে যে একটা স্লেটের মতো ইয়ে থাকে, ওখানে অর্ডার শিট লেখা থাকে বা ওখানে ফলো আপ থাকে যে এই রোগীকে এই ওষুধগুলো দেওয়া হয়েছে, এই রোগী এত তারিখে আসছিল, তার এই অবস্থা ছিল, তাকে এই ওষুধগুলো দেওয়া হয়েছে, তার এই ডায়াগনোসিস গুলো করা হয়েছে, তার পরের দিন এটা করা হয়েছে, তার পরের দিন এটা করা হয়েছে, এরকম একটা ফলো আপ চার্ট থাকে। হ্যাঁ, ওখানে প্রথমে ওটা দেখতে হয়। যে কোনো নার্স, যে কোনো সিস্টার দিয়ে যখন তোমার ডিউটিটা হ্যান্ড ওভার করে তখন তোমার অর্ডার শিটটা হ্যান্ড ওভার করে, যে তাকে বোঝা যায় দেখ আমি সকাল 8টা থেকে 2টো পর্যন্ত আমি ছিলাম, 2টোর পরে এখন তোমার ডিউটি, এখন 2টোর পরে আমার এই বেড, এই কয়টা পেশেন্ট আমার ছিল, একে এই যে এখানে চার্টে দেওয়া আছে, এইভাবে একে এটা খাওয়াতে হবে, এই সময় একে ইঞ্জেকশন দিতে হবে, এই সময় ওকে এই মেডিসিনটা খাওয়াতে হবে, এখানে চার্টে লেখা আছে কখন কি করতে হবে। অর্থাৎ এরকম ডিটেলস লেখা থাকে, কিন্তু অ্যাজ এ নার্স হিসাবে তোমরা এটা ধীরে ধীরে শিখে যাবে যে এখানে চার্টে যেটা লেখা আছে ওটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো। তাহলে দেখো ঠিক সেভাবে বলছে, আই সি ফ্রম ইউর চার্ট দ্যাট ইউ কেম টু আস, তুমি আমাদের কাছে এসছো, মানে হসপিটালে আসছো, কমপ্লেইনিং অফ পেইন ইন দ্য স্টোমাক, তোমার পেটে ব্যথা নিয়ে আসছো। Is there anything আর কিছু আছে is you want to tell me before we look at your stomach more closely? আমি আবার আপনার স্টোমাকটা একটু চেক করতে চাই, তাহলে এই স্টোমাকটা বা পেটটা, সরি, আমি আপনার পেটটাকে আর একটু দেখতে চাই। তাহলে আপনার কি কোনো প্রশ্ন আছে, আর কি কিছু বলতে চান আপনার এই সমস্যা সম্পর্কে? এইটা হচ্ছে মিস্টার জনকে তুমি প্রশ্ন করছো। এবার আসো একটা বাচ্চা, এখন তুমি শিশু ওয়ার্ডে আছো, একটা বাচ্চার দায়িত্ব তোমার পড়েছে, যা ওর মেডিকেল হিস্ট্রিটা আপনি নিয়ে আসেন। তখন হচ্ছে গুড মর্নিং, ইউ আর বাবলু, আর কি তুমি না বাবলু? আই হার্ড আ লট অফ নাইস থিংস অ্যাবাউট, আমি তোমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছি, তুমি এটা পারো ওটা পারো, বাট ইউর মম টোল্ড মি, এখানে তোমাদের কিছু কিছু জায়গায় ভুল আছে, তোমার মমটা দেখবে যখন এনইউএম লেখা আছে, তোমাদের ক্লাস নোট ঠিক করে নিও। বাট ইউর মম টোল্ড মি দ্যাট ইউ হ্যাভ আ টামি অ্যাক, টামি কথাটার মানে হচ্ছে পেট, মামি কথাটার মানে হচ্ছে বুক, টামি মামি এটা একটা মেডিকেল টার্মিনোলজি, টামি কথাটার মানে পেট বা স্টোমাক, আর মামি কথার মানে বুক, হ্যাঁ, বা ব্রেস্ট, ঠিক আছে? তাহলে বাট ইউর মম টোল্ড মি ইউ হ্যাভ আ টামি অ্যাক, তোমার মা বললো যে তোমার নাকি পেটে ব্যথা, ইজ দ্যাট রাইট? সত্যি কথা, এটা কি সত্যি কথা যে তোমার পেটে ব্যথা? নাও বাবু, এখন বাবু আই ওয়ান্ট টু টেল ইউ মি অ্যাবাউট ইট, এখন আমি শুনতে চাই তোমার মুখে, তোমার আম্মুর মুখে তো আমি শুনলাম, এখন বাবু আমি তোমার মুখে শুনতে চাই, আমাকে একটু বলো যে কোথায় ব্যথা। আই ওয়ান্ট ইউ টু টেল মি অ্যাবাউট ইট, আমি চাই তুমি আমাকে বলো তোমার পেট ব্যথা সম্পর্কে। ঠিক এইভাবে প্রথমে মেডিকেল হিস্ট্রি নেওয়ার আগে প্রথমে এভাবে কনভারসেশনটা শুরু করতে হবে। তারপর হ্যালো মিসেস হুমায়রা, মিসেস হুমায়রা,
একজন বিবাহিত পেশেন্ট আছেন, কুড ইউ প্লিজ রোল আপ ইউর স্লিপ। স্লিপ কথার মানে যে আমাদের যে হাত, আর এখন স্লিপ, এই যে স্লিপটা আবার আমি যে হাতি পড়ে আছি, আমার দেখো যে আমি রোল আপ করতেছি স্লিপটা, এভাবে হাতাটা গুটাচ্ছি, হাতা গুটাচ্ছি, and let me take your blood pressure, এবং আমাকে আপনার ব্লাড প্রেশারটা নিতে দেন। ঠিক আছে, দেখো আমরা কি এরকম করি, আমরা বেডের মধ্যে গিয়ে কি করি, আচ্ছা ও রোগীর ব্লাড প্রেশার নিতে হবে, সে কি করছে না করছে তা না করে আমরা তার কাছে গিয়ে তার হাতটা ধরেই তোমার ব্লাড প্রেশার এটা তোর ব্লাড প্রেশার মনিটরটা বেঁধে তার হাতেই আমরা শুরু করে দিই, উইদাউট হার ইন্টেনশন বা উইদাউট হার পারমিশন। হ্যাঁ, দেখো এটা কিন্তু করা যাবে না। তুমি তোমার ব্লাড প্রেশার নিবে, রোগীকে বলো যে আমি আপনার ব্লাড প্রেশার নিব, আপনি আপনার হাতাটা গোটান, এই কথাটা এখানে বলো। এখানে আরেকটা হচ্ছে হ্যালো এগেইন মিস্টার আনিস। এই মিস্টার আনিসকে আবার বলা হচ্ছে, আরেকজন হচ্ছে হ্যালো এগেইন। কথাটার মানে কি, যে সকালবেলায় বা দুপুরবেলা তার সাথে আমার দেখা হয়েছে, 1 ঘন্টা পরে আমি আবার তার বেডে গেলাম, এই জন্য হ্যালো এগেইন, মানে তার সাথে আমার একটু আগেও দেখা হয়েছে, আধা ঘন্টা আগে আমি আবার তার কাছে গিয়েছি। হ্যালো এগেইন মিস্টার আনিস, আই হ্যাভ কাম টু টেক আ ব্লাড স্যাম্পল। ও ব্লাড স্যাম্পল নিবে, তার আইভি থেকে, তার ব্রেন থেকে এখন ব্লাড নিবে, স্যাম্পল লাগবে, তার পরীক্ষার জন্য নিয়ে যাবে। তো বলছে আই হ্যাভ কাম টু টেক আ ব্লাড স্যাম্পল, কুড ইউ প্লিজ রোল আপ ইউর স্লিপ। এবার বলছে যে রোল আপ মানে এই যে গোটানো, রোল আপ ইউর স্লিপ, স্লিপ মানে হচ্ছে হাতা, আপনি হাতাটা গোটান, কারণ সে হাইপোডার্মিক নিডল ইনজেকশন দিয়ে কি করবে, টেনে নিবে। ইট মাইট বি আ বিট আনকমফোর্টেবল, বলে দিচ্ছে যে একটু ব্যথা লাগবে, ইট মাইট বি, যখন তোমার নিডলটা তোমার ইসের মধ্যে যাচ্ছে, হ্যাঁ তোমার কি কিসের মধ্যে যাচ্ছে, নার্ভের মধ্যে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, ভেইনের মধ্যে যখন যাচ্ছে, সরি নার্ভ বলছে, আপনি ভেইনের মধ্যে যখন যাচ্ছে তখন একটু লাগবে না হালকা। তো এটা বলছে যে আগে থেকে বলে দিচ্ছে যে ইট মাইট বি আ বিট আনকমফোর্টেবল, ইট ইজ লাইক আ শার্প স্কেচ, একটু হালকা পিন বেঁধার মতো লাগবে। দেখো রোগীকে আগেই কিন্তু মানসিক ভাবে প্রস্তুতি করে নেওয়া হচ্ছে যে আমি আপনার ভেইনের মধ্যে আমি নিডল ঢুকাতে যাচ্ছি, আপনার রক্ত আমি নেবো, একটু আপনার লাগতে পারে, কারণ রোগী একটু মানসিক ভাবে একটু প্রস্তুত থাকবে যে আমার একটু ব্যথা লাগবে। তো এটা ছিল তোমার স্পেসিফিক গ্রিটিংস। আমি আবার দেখাচ্ছি এই কয়টা আমরা স্পেসিফিক গ্রিটিংস মেডিকেল হিস্ট্রি নেওয়ার আগে রোগীর সাথে এভাবে কথা বলতে হবে। এবার আসো, রোগীর সাথে তোমার প্রাথমিক পরিচয় শেষ হয়ে গেছে, এখন তুমি কি করবা, গ্যাদারিং ইনফরমেশন। এখন তুমি মেডিকেল হিস্ট্রিটা তুমি খুলেছো, এবং মেডিকেল হিস্ট্রির মধ্যে এভাবে 1 নাম্বার দেখো দেওয়া আছে পার্সোনাল ডাটা, এভাবে 8টা পয়েন্ট আছে, সে ফর্মের মধ্যে 8টা পয়েন্ট থাকে। এই পার্সোনাল ডাটার মধ্যে কি লিখবে, টাইম অফ অ্যাসেসমেন্ট, এখন কয়টা বাজে তুমি রোগীর সামনে গেছো, এখন বাজে কয়টা, সেটা তুমি লিখে রাখো যে আমি এই কয়টা বাজে রোগীর মেডিকেল হিস্ট্রি দিচ্ছি। এবার শুরু করো তার নাম দিয়ে, তার সার নাম, ডাক নাম, এজ, ডেট অফ বার্থ, ডিওবি কথার মানে হচ্ছে ডেট অফ বার্থ, তা লিখো। সেক্স কথার মানে সে মেল না ফিমেল, সে পুরুষ না নারী, ওটা লিখো। অকুপেশন, সে কি করে, সে ছাত্র, সে বেকার, সে শিক্ষক, সে ব্যবসায়ী, এটা লিখো। ম্যারিটাল স্ট্যাটাস, সে বিবাহিত না অবিবাহিত, এটা লিখো। এটা হচ্ছে তার পার্সোনাল ডাটার মধ্যে তুমি এভাবে দিলা, এবার লিখলাম। এবার 2 নম্বর আছে সিও, মানে ওটা হচ্ছে কমপ্লেইনিং অফ। আমি একবার বলছি যে কমপ্লেইন কথাটার মানে হচ্ছে অভিযোগ, কিন্তু একজন রোগী যখন কমপ্লেইন করে, ধরে নিতে হবে সে তার দেহের কোনো কষ্টের কথা বলতে চাচ্ছে, বা তার কোনো অসুবিধার কথা বলতে যাচ্ছে, তার রোগের কথা বলতে যাচ্ছে, এটা হচ্ছে কমপ্লেইনিং অফ, চিফ কমপ্লেইন, মানে মূল কথাটা। এবার এখানে একটু 2 নম্বরে একটু খেয়াল করো, এখানে আর কিছু লেখা নাই, কিছু শুধু একটা নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনাটা হচ্ছে এরকম যে try to find a short phrases describing the patient's problem. শর্ট phrases, ছোট্ট করে লিখতে হবে যে তার সমস্যাটা কি। এবার দেখো আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি যে এটা কি বুঝতেছে। রোগী বলছে যে আমার গায়ে প্রচন্ড ব্যথা, আমি উঠতে পারি না, আমি দাঁড়াতে পারি না, মাথা ঘুরায়। তারপর বলতেছে যে আমার জ্বর আসছে, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আমার একটু বমি বমি ভাব আছে। তারপরে তোমার বলবে যে আমার রাতে ঘুম হচ্ছে না। এখন এতগুলো কথা বলছে, এতগুলো কথা থেকে তোমাকে চিপ কমপ্লেন, মূল সমস্যাটা কি ধরতে হবে। ধরো যেমন আমাদের কিছু ভাইরাল থাকে, তোমার ভাইরাল তোমার আছে না, তোমার ফিভার থাকে কিছু, তোমার ভাইরাস কারণে যে কিছু চোখ টোক হয়, সে ভাইরাল ফিভার গুলার কারণে কিন্তু শরীরে হাত পা হয় প্রচন্ড, রাতে ঘুম হয় না, নাক দিয়ে পানি পড়ে, হ্যাঁ, তারপরে আবার তোমার মাথা ঘুরায়। এখন
যদি লোকটা ফুটবল খেলার পরে প্রচন্ড আঘাত পাইছে শরীরে, সে আঘাতের কারণে তার জ্বর চলে আসছে, তাহলে যদি রোগী যে আমি বাইরে ফুটবল খেলতে গেছিলাম, আমি সারাদিন কালকে অনেকদিন পর ফুটবল খেলি না, 2-4 বছর পর করে মাঠে গিয়ে 2 ঘন্টা বন্ধুদের সাথে ফুটবল খেলছি, হ্যাঁ, তারপরে বাসায় এসে দেখি যে আমার প্রচন্ড হাত পায়ে ব্যথা, রাতের বেলা জ্বর চলে আসছে, তাহলে তাহলে তোমাকে কিভাবে বুঝতে হবে চিপ কমপ্লেনটা কি? চিপ কমপ্লেন্ট হচ্ছে তার শরীর ব্যথা, প্রচন্ড হাতে পায়ে ব্যথা থেকে কিন্তু তার জ্বর চলে আসছে। আবার রোগী যদি বলে যে না আমার হাতে পায়ে প্রচন্ড ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে আসে, রাতে ঘুম হয় না, বমি বমি ভাব, আমার জ্বর আসে, তাহলে তোমাকে চট করে ধরে নিতে হবে যে রোগীর ফিভার, ফিভারের কারণে তার অ্যাসোসিয়েশন, মানে তোমার চিপ কমপ্লেন, মানে মূল যে সমস্যা হচ্ছে তার ফিভার, এই ফিভারের কারণে কিন্তু অন্যান্য সমস্যার সৃষ্টি হয়েছে। এই যে জ্ঞানটা, এই যে সেন্সটা, এই সেন্সটা কিন্তু একজন নার্স হিসাবে তোমাকে মাথায় রাখতে হবে যে একজন রোগী যখন অসুস্থ হয়, অসুস্থ মানুষের কিন্তু মনটা দুর্বল হয়ে যায়, এবং অসুস্থ মানুষ কিন্তু ডাক্তার বা যাকে কাছে পায় তাকে কিন্তু অনেক কথা বলে, যে একজন দুর্বল মনের মানুষ অনেক কথা বলে, সে অনেক কথা বলবে তোমাকে, কিন্তু সব কথা তো তার নেওয়া যাবে না, তাকে তোমার চিপ কমপ্লেনটা, তোমার তার সমস্ত কথা শুনে যে আসলে মূল সমস্যাটা কি এটা তোমাকে ওখানে লিখে রাখতে হবে। যে যেমন ধরো যে প্রথম যে উদাহরণটা দিলাম সেখানে মূল সমস্যাটা ছিল ফিভার, দ্বিতীয় উদাহরণটা ছিল সেখানে মূল সমস্যা ছিল যে ওভার অ্যাক্টিভেটেড হয়ে গেছিল শরীর প্রচন্ড, শরীরের পুরো একটা অংশ তোমার কি হয়েছে, ইনফেক্টেড হয়েছে, এবং ইনফেকশনের কারণে কিন্তু তার জ্বর চলে আসছে। একটা হচ্ছে ফুটবল খেলার কারণে জ্বর, একটা জ্বরের কারণে কিন্তু শরীর ব্যথা, একটা হচ্ছে শরীর ব্যথা তার জ্বরকে নিয়ে আসছে, মানে শরীরের কোন অংশ। তাহলে এখানে চিপ কমপ্লেন তোমাকে তোমার সেন্স দিয়ে বুঝতে হবে যে রোগীর আসলে মূল সমস্যা কোন জায়গায়, এটা তোমাকে 2 নাম্বার ঘরে লিখতে হবে। এবার আসো 3 নাম্বার, HPC, হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন। বর্তমানে যে সমস্যাটা হচ্ছে এই সমস্যার হিস্ট্রি তুমি নিবা, এই সমস্যাটা কবে শুরু হলো, কখন শুরু হলো, কিভাবে শুরু হলো, যে রোগী যে বর্তমান সমস্যাটা চলছে এই সমস্যাটার কমপ্লেনটা তুমি এই মুহূর্তে তুমি নিবা। আমি ক্লাসে আছি, পরে কথা বলি। হ্যাঁ, HPC, হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন, অর্থাৎ বর্তমান সমস্যার ইতিহাস তুমি নিচ্ছ। 3 নাম্বার, দেখো আমি আবারও তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ যে মেডিকেল হিস্ট্রি ফর্মটা এখানে চলে আসছে। দেখো এখানে তোমরা ফর্মটা এইভাবে থাকে, এভাবে ঠিক চিহ্ন দিতে হয়, অনেক সময় লিখতে হয়, হ্যাঁ, এইভাবে তোমার দেওয়া থাকে মেডিকেল হিস্ট্রি ফর্ম। যদি আমাদের এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আমি এটা গুগল থেকে নিয়েছি এই ছবিটা, তো তোমাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে মেডিকেল হিস্ট্রি ফর্মটা এরকম হয়। কি পরে উঠাবি? এটা তো আমি জানি না, আমি যে তো, আচ্ছা আমি অনলাইন ক্লাসে আছি, পরে কথা বলি। আচ্ছা আমি ক্লাসে পরে কথা বলি, হ্যাঁ, আমি অনলাইন ক্লাসে আছি, ঠিক আছে। তো আসো আমরা শুরু করি। এবার আমরা HPC, মানে 3 নাম্বারটা ছিল হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন। দেখো যে when did the problem begin, কখন এই সমস্যা, যদি রোগী বলে যে আমার পেটে সমস্যা ছিল, তখন তুমি তাকে প্রশ্ন করছো when did the problem begin, ব্যথাটা কখন আরম্ভ হয়েছিল। how long has it been bothering you, কতক্ষণ যাবত এই পেটে ব্যথাটা তোমাকে বিরক্ত করছে বা তোমার আছে, পেটে ব্যথাটা তোমার আছে কতক্ষণ যাবত, how long মানে কতক্ষণ যাবত আছে। হাউ ডিড ইট স্টার্ট, এটা কিভাবে শুরু হয়, হঠাৎ করে না আস্তে আস্তে, গ্রাজুয়ালি, মানে ধারাবাহিকভাবে, মানে পেটে ব্যথা আস্তে 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 শুরু হয়ে বেড়ে যায়, অথবা হঠাৎ করে ব্যথা শুরু হয় যে কোনো সময়। তারপরে প্রশ্ন এরকম হতে পারে হাউ অফেন ডাজ ইট কাম অন,
এটা কখন কখন আসে, মানে পেট খালি থাকলে পেট ব্যথা করে, নাকি কিছু খাওয়ার পর পেট ব্যথা করে, নাকি ঘুমিয়ে থাকলে পেট ব্যথা করে, নাকি হাঁটলে পেট ব্যথা হয়, এটা তুমি জিজ্ঞেস করলাম। তারপরে হ্যাভ ইউ এভার হ্যাড এনিথিং লাইক দিস বিফোর, তোমার কি এরকম পেট ব্যথা এর আগে কখনো হয়েছিল? আমি আবারও বলছি, এখানে কিন্তু পেট ব্যথার কথা বলা হয় নাই, এখানে লেখা, এখানে ইট কথাটা বলা হচ্ছে, অর্থাৎ পেট ব্যথার জায়গায় মাথা ব্যথাও হতে পারে, এখানে পেট ব্যথার জায়গায় তোমার বুকে ব্যথাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো ফিজিক্যাল ডিসকমফোর্ট হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এইরকম, প্রশ্নের ধরনটা এরকম, এবং এই প্রশ্নগুলো তোমার চার্টের মধ্যে ফরমের মধ্যে লেখা থাকবে, প্রশ্নের পাশে তোমার খালি জায়গা থাকবে, ওখানে তুমি উত্তর লিখবা। বা আবারও আসি, হ্যাভ ইউ এভার হ্যাড এনিথিং লাইক দিস বিফোর, আগে কি তোমার এরকম পেটে ব্যথা হয়েছিল? আমি যদি পেটে ব্যথা ধরে নিয়েছি, আমার রোগী পেটে ব্যথার কথা বলা হচ্ছে, তাহলে এখানে উত্তর হবে আগে কি তোমার এরকম পেটে ব্যথা হয়েছিল। হোয়াট ব্রিংস ইট অন, এটা কিভাবে ব্যথাটা আরম্ভ হয়? পানি খেলে ব্যথা আরম্ভ হয় পেটে, নাকি তুমি হাঁটাহাঁটি করলে ব্যথা আরম্ভ হয়, নাকি বাথরুমে গেলে তোমার ব্যথা আরম্ভ হয়? এটা হচ্ছে উত্তরটা এরকম হবে। ডাজ এনিথিং মেক ইট বেটার অর, তুমি কি শুয়ে থাকলে কি ব্যথাটা একটু কমে, তুমি কিছু খাইলে কি ব্যথা কমে, বা হাঁটাহাঁটি করলে কি ব্যথা কমে যায়, মানে ব্যথাটা কিভাবে কমে, মানে কোন অ্যাক্টিভিটিসটা তোমার ব্যথাটা কমায়, এটা জিজ্ঞেস করবা। এটা ছিল 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারে আরো কিছু প্রশ্ন আছে, যেমন ডাজ ইট অকার ইন এ সার্টেন পজিশন, অর্থাৎ পেটের কোন জায়গাটা, এটা ঠিক যে জায়গায় ব্যথা শুরু হয় ওই ব্যথাটা কি সবসময় ওই জায়গা থেকে শুরু হয়, নাকি অন্য জায়গা থেকেও ব্যথা শুরু হয়? যদি আমি এই প্রশ্নটাকে, আমার রোগীর সমস্যাটাকে যদি পেটে ব্যথা ধরে নেই, তাহলে প্রশ্নটা কিন্তু পেটে ব্যথার সাথে যাবে। যদি এটা রোগীর সমস্যা যদি মাথা ব্যথা ধরে নেই, তাহলে এই প্রশ্নটা মাথা ব্যথার সাথে যাবে। রোগীর সমস্যাটা যদি বুকে ব্যথা ধরে নেই, তাহলে এই প্রশ্নটা বুকে ব্যথার সাথে যাবে। দেখো, প্রশ্নটা এমন ভাবে তৈরি করা আছে যে কোনো জিনিসের সাথে যাবে। আচ্ছা, কোন কোন জিনিস একটাকে রিলিফ দেয়? হ্যাঁ, এরপর দেখো, ডাজ এনিথিং গো অ্যালং উইথ ইট, পেটে ব্যথা যখন আপনার পেটে ব্যথা করে, আমি আবারও বলছি এখানে কিন্তু পেটে ব্যথা কথা লেখা নাই, তুমি যেটা যে সমস্যায় বলুক এই সমস্যার সাথে এই প্রশ্নগুলো যাবে। ডাজ এনিথিং গো অ্যালং উইথ ইট, এই পেটে ব্যথার সাথে কি আপনার বমি বমি ভাব হয়, পেটে ব্যথা করলে কি আপনার বমি হয়, বা এরকম, মানে এটার সাথে আর অন্য কিছু হয় কিনা, এটা জিজ্ঞেস করা হচ্ছে। যেমন দ্যাট ইজ, আর ইউ ফিলিং সিক, আপনি কি অসুস্থ বোধ করেন? আর ইউ স্লোই সুয়েটিং, আপনার কি ঘাম হয়, প্রচুর ঘাম ছাড়ে শরীর দিয়ে? হোয়াট ডাজ ইট হার্ট, কোন জায়গাটা আপনার ব্যথা হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে? প্রশ্নটা হচ্ছে হোয়ার ডাজ ইট হার্ট, কোথায় ব্যথা হচ্ছে। তারপরে ইজ ইট আ কনস্ট্যান্ট পেইন, এটা কি নিত্য সবসময় থাকে? ডাজ ইট কাম এন্ড, অথবা যাওয়া আসা করে এই ব্যথা? যদি আমি ধরে নিই যে রোগী পেটে ব্যথার কথা বলছে, তাহলে প্রশ্নটা হবে ইজ ইট আ কনস্ট্যান্ট পেইন, এটা কি এই ব্যথাটা কি সবসময় আপনার থাকে? অথবা ডাজ ইট কাম এন্ড গো, এখানে চলে যায় আবার ফিরে আসে, আবার চলে যায় আবার ফিরে আসে, এরকম হয় নাকি? ডাজ ইট ইন্টারফিয়ার উইথ ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, এটা কি আপনার প্রাত্যহিক যে কাজ কামের মধ্যে কি এটা আপনাকে বাধার সৃষ্টি করে? ইন্টারফিয়ার মানে যেমন পেটে ব্যথা হলে আমি দাঁড়াতে পারি না, পেটে ব্যথা হলে আমি ঝুঁকতে পারি না, পেটে ব্যথা হলে খাইতে পারি না, পেটে ব্যথা হলে আমি কোনো কিছু নিতে পারি না, অর্থাৎ আমার প্রাত্যহিক যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আছে এখানে আমার বাধার সৃষ্টি করে। যদি আমি ধরে নিই রোগী পেটে ব্যথার সম্পর্কে বলছে, তাহলে উত্তরটা, এই প্রশ্নটা পেটে ব্যথার সাথে যাবে। তাহলে আমরা 3 নম্বর স্কিম শেষ করলাম। তোমরা যারা বোঝো নাই তাদেরকে আবার বলছি, না বুঝে থাকলে আবার দেখো, আবার এই বোর্ডিংটা দেখে নিও, আবার আসো। এবার আসো, এই যে ব্যথা, যদি পেটে ব্যথাটা আমি ধরে নিই, তাহলে এই ব্যথাটার বিষয়টা নিয়ে আমি, যেমন আমি বলতে যাচ্ছি যে এখন ব্যথা বললাম, যে ব্যথার বিষয়টা দেখো, যে আমাদের বাংলা ভাষায় কিন্তু সব খাওয়াই খাওয়া। যেমন আমি যেমন ভাত খাই, আমি যেমন মাছ খাই, আমি যেমন পানি খাই, আমি আবার সিগারেট খাই, আমি আবার মদ খাই, ঠিক আছে? আবার আমি কি করি, সব কিন্তু খাই বলা হচ্ছে। এখানে সিগারেট কিন্তু পান করা যায়, আমি চুইংগাম, আমি কি খাচ্ছি, আমি চুইংগাম খাচ্ছি, আরে চুইংগাম কি খাওয়া যায়? এটা চিবানোর জিনিস, কিন্তু আমরা সব কিছুকেই কিন্তু খাওয়া দিয়ে প্রকাশ করি বাংলা ভাষায়, তাই না? যেমন আমি ভাত খাই, আমি পানি খাই, পানি কি পান খাওয়া যায়? এটা তো পান করার জিনিস, কিন্তু আমরা এই খাওয়াটাকে সবসময়, যে কোনো খাওয়াকে, এটা কি চিবানো হোক বা কামড় দিয়ে খাওয়া হোক বা চেটে খাওয়া হোক, সবকিছু কিন্তু আমরা খাওয়া দিয়ে বোঝাই। ঠিক ইংরেজিতে যে কোনো খাওয়াকে আমরা টেক দিয়ে বলি, কিন্তু যখন আমার মেডিকেল কন্ডিশনে আমি যাব,
তখন কিন্তু আমার ব্যথাটা, পেইনটা কিন্তু একরকম না, সব ব্যথাই ব্যথা না। যেমন আমরা বাংলায় আমার পেটে ব্যথা, আমার বুকে ব্যথা, আমার চোখে ব্যথা, আমার মাথায় ব্যথা, হ্যাঁ, আবার হাঁটুতে ব্যথা, আমরা কিন্তু ডাক্তারকে সব খালি ব্যথাই বলি, কিন্তু সব ব্যথা কি একরকম না। এক একটা ব্যথা এক এক রকম, এক একটা ব্যথার ধরন এক এক রকম। আমার মাথা যেরকম দপদপ করে ব্যথা করে, ঠিক সেরকম কিন্তু আমার পা ব্যথা করে না। আমার পেট যেভাবে ব্যথা করে, ঠিক সেভাবে কিন্তু আমার বুক ব্যথা করে না, কারণ এক একটা অর্গান এক এক রকম, তার ব্যথার ধরনও এক এক রকম। তো আসো আমরা কিছু ব্যথা ইংরেজিতে শিখব, যে কিছু ব্যথা তুমি ক্লাসিফাই করে, যেমন বিটিং, বিটিংটা হচ্ছে ব্যথা। তারপরে স্ট্যাবিং, স্ট্যাবিং কথা বলে যে ছুরি মারলে যেরকম ব্যথা হয় স্ট্যাবিং। তারপরে পিন লাইন, পায়ের মধ্যে পিন ঢুকে গেলে যেরকম ব্যথা হয়। তারপরে শার্প, শার্প মানে হচ্ছে তুমি কেটে গেছে, তোমার যে কোনো চাকু দিয়ে হাত কেটে গেছে, এটা হচ্ছে শার্প পেন। তারপরে পিঞ্চিং, পিঞ্চিং মানে কথাটা মানে হচ্ছে যেমন চোখের মধ্যে যদি কোনো ময়লা যায়, পিঞ্চিং, পিঞ্চিং করে এক ধরনের ব্যথা হয়। তারপরে ক্র্যাম্পিং, ক্র্যাম্পিং মানে মোচড় দেওয়া, এটা বাথরুমে গেলে যে ব্যথাটা হয়, অনেক সময় বাথরুম হয় না বা শক্ত হয়ে থাকে পেট, পেটে যে কোনো গোলযোগের কারণে এই ক্র্যাম্পিংটা হতে পারে। থ্রোবিং, এই থ্রোবিংটা সবসময় হেডের সাথে যায় এবং হার্টের সাথে যায়। থ্রোবিং, হার্ট দপদপ করা, ধুপধুপ করা, আর তোমার দপদপ করে। মাথা যখন ব্যথা করে তখন মাথার উপর যে শিরাগুলো আছে, শিরা দিয়ে যে রক্ত যায়, মনে যে এই রক্ত আমি রক্ত যে প্রবাহিত হচ্ছে এটা আমি বুঝতে পারছি, এটা হচ্ছে থ্রোবিং, হেডেক। ব্লিস্টারিং, ব্লিস্টারিং কথাটা বলা হচ্ছে যে ফোড়া, যে ফোড়া হয় না, ফোড়া, ফোড়ার যে ব্যথাটা আমাদের শরীরে, আমাদের ত্বকে, আমাদের স্কিনে ফোড়া হয়, যে কোনো জায়গায় ফোড়া হতে পারে, হাতে, পায়ে, গলায়, পিঠে, মুখে, যে কোনো জায়গায় ফোড়া হতে পারে। এই ফোড়ার ব্যথাটা হচ্ছে ব্লিস্টারিং। তারপরে বার্নিং, বার্নিং হচ্ছে পোড়া ব্যথা, যে পুড়ে গেলে যে ব্যথাটা হয়, পোড়া ব্যথা, এটাকে বার্নিং বলে। সোর, সোর কথা হচ্ছে গলা ব্যথা, যে টনসিল ফুলে গেলে যে ধরনের ব্যথা হয়, এটা হচ্ছে সোর। তারপরে রেঞ্চিং, রেঞ্চিংটা হচ্ছে ক্র্যাম্পিং এর মতো, এটাও মোচড়ে দেওয়া ব্যথা, এটাও তো আমাদের পেটে হয়, সাধারণত পেটে হয় এবং আমাদের মাসলে হয়। এই যে আমাদের মাসলে সময় সময় ব্যথা হয়, এটাকে রেঞ্চিং বলে, পেটের মোচড় দিলে এটাকে রেঞ্চিং বলে। স্টিঙ্গিং, স্টিঙ্গিং হচ্ছে বুল ফোটানো ব্যথা, এটাও নাম, নাম হচ্ছে এক ধরনের অবশ ব্যথা, যেটা লেবার পেইন আমরা যেটাকে বলি, যে নারী গর্ভবতী অনেক সময় ধরনের একটা অবশ ব্যথা তারা উপলব্ধি করে, তারা বুঝতে পারে। নোয়িং, নোয়িংটা হচ্ছে প্রচন্ড ব্যথা। তারপরে ডাল, ডাল হচ্ছে এক ধরনের ব্যথা যেটা বোঝা যায় না, মানে ডাল টাইপের ব্যথা আর কি, ব্যথা আছে আবার ব্যথা নাই, সেটা হচ্ছে ডাল। এক্সক্রুসিয়েটিং, এটা হচ্ছে তীব্র ব্যথা। এই এক্সক্রুসিয়েটিংটা হচ্ছে এই ব্যথাটা কি করে, মানুষকে অস্থির করে দেয়। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা টাইপের ব্যথা ইংরেজিতে এখানে লেখা আছে। আমি আশা করবো আমার ছাত্রছাত্রীরা এই 16 টাইপের ব্যথা মুখস্থ করে রাখবে, কারণ তুমি হয়তো বাঙালি, বাংলায় বলছো ব্যথা, যখন একজন যে বাঙালি না সে এসে যখন ইংরেজিতে তোমাকে বোঝাবে, তখন কিন্তু তোমাকে বুঝতে হবে সে কোন ব্যথাটার কথা বলা হচ্ছে, ব্যথাটা কেমন। এবং এটাই হচ্ছে গিয়ে এক্সাক্ট অ্যাজ এ ইংরেজি হিসাবে। এবং তোমরা যেহেতু ইংরেজি শিখছো, তাহলে তোমাদের এই নার্সিং এ তোমাদের এই ইংরেজিটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদের জানতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে। এবার আসো নিউমোনিক পেইন মানে এটা সক্রেটিস বলে, ব্যথার কিছু ধরন আছে, ব্যথার আবার চরিত্র আছে, যে বৈশিষ্ট্য বলি না আমরা, কোনো কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলি না আমরা, যে এটা বৈশিষ্ট্য আলোচনা করুন, তো সেটা হচ্ছে গিয়ে তোমার এখানে দেখো সক্রেটিস বলে এটাকে, নিউমোনিক পেইন এটাকে বলে সক্রেটিস। এসতে সাইট, সাইট কথা বলে জায়গা। ওতে অনসেট, অনসেট মানে যে জায়গাটায় তোমার ব্যথাটা হচ্ছে। সিতে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে যে এতক্ষণ যে 16টা ব্যথা দেখায় না, ওই কোন ধরনের ব্যথা এটা। আরতে রেডিয়েশন, রেডিয়েশন কথাটার মানে ব্যথা যেখানে আছে ওটা চারদিকে যে ব্যথাটা ছড়িয়ে গেছে, অর্থাৎ যে ব্যথার যে আয়তন, অর্থাৎ ব্যথাটা কতটুকু ছড়িয়ে আছে। যদি পেটে ব্যথা হয়, এটা কি পুরো নাভিতে ছড়িয়ে আছে, নাভির উপরে ছড়িয়েছে ব্যথা, ব্যথা কি পিঠ পর্যন্ত গেছে, পিঠের দিকে গেছে, অনেক সময় তোমার কিডনিতে ব্যথা হয়, এই ধরনের ব্যথা হয় অনেক সময়। এটা কি হয়, তোমার কিডনি, তোমার পিঠের দিকেও ব্যথাটা চলে যায়। আবার অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথাও হয়, কিন্তু সে কি হয়, গ্যাসটা যেখানে যেখানে যায় সেখানে কিন্তু এক ধরনের অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। এইটা বলা হচ্ছে রেডিয়েশন। এই যে ব্যথার যে তোমার ব্যক্তিটা, এটাই হচ্ছে গিয়ে তোমার রেডিয়েশন। রেডিয়েশনটা কি, তোমার ব্যথার তারতম্য বা ব্যক্তি। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশনটা হচ্ছে তোমার ব্যথার সাথে অন্য কোনো
বিষয়টা কি জড়িত গেছে কিনা। এখানে আবার ব্যথা হয়েছে, ব্যথা হয়ে এই জায়গাটা লাল হয়ে গেছে, ফুলে গেছে। এই ব্যথা হওয়ার পরে এই জায়গাটা আবার ফুলে উঠেছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন। টাইমিং অফ পেইন, দেখো সক্রেটিসের কিতে আছে আমরা টাইমিং অফ পেইন, ব্যথাটা কি সব সময় থাকে, এই ব্যথার সময়টা কোনটা, এটা হচ্ছে তোমার ফ্যাক্ট আলোচনা করে। এক্সাসেরবেটিং, এক্সাসেরবেটিং হচ্ছে এলিভেটিং ফ্যাক্টর। এই ব্যথাটা যদি একটু পানি দেই তাহলে তোমার ব্যথাটা কমে আসে বা একটু ভালো লাগে, বা ব্যথাটা চারদিকে যদি একটু হাত দিয়ে এরকম একটু ম্যাসেজ করি তাহলে ব্যথাটা চলে যাবে, ভালো লাগে। অথবা ব্যথাটা আমার পেটের মধ্যে আছে, আমি যদি একটু পিঠ মোড়া দিয়ে শুয়ে থাকি ঠিক হয়ে, তখন ব্যথাটা একটু কম লাগে। এটা হচ্ছে বলা হচ্ছে এক্সাসেরবেটিং। আর শেষটা হচ্ছে সক্রেটিসের সেভিয়ারিটি, এটা হচ্ছে SEVERIT, বা এখানে একটা ই, এখানে সিভিয়ারিটিটার একটা ইটা, এখানে একটা ই বক্স ছিল, এটাকে SEVERY, সিভিয়ারিটি। সিভিয়ারিটি মানে তীব্রতা। এখানে দেখো বলা হচ্ছে স্কেল ফ্রম 1 to 10। যদি ব্যথাকে আমি একটা স্কেলের মধ্যে আনি তাহলে এটা কি ব্যথার স্কেলটা কি 5, না ব্যথার স্কেলটা 8, নাকি ব্যথার স্কেলটা 2, মানে একটা স্কেলের মধ্যে নিয়ে নেওয়া ব্যথার তীব্রতা। সিভিয়ারিটি কথাটার মানে হচ্ছে তীব্রতা। এখানে একটা ই উচ্চ আছে, এখানে একটা ই তোমরা লিখে নিও, ঠিক আছে। এটাকে বলা হয় নিউমেরিক পেইন। এবং ব্যথাটার যে বৈশিষ্ট্য, ব্যথাটার চারিত্রিক বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যকে আমরা শর্টকাটে মনে রাখবো সক্রেটিস। সক্রেটিসের আমি প্রত্যেকটা এস দিয়ে, ও দিয়ে, সি দিয়ে, আর দিয়ে, এ দিয়ে, টি দিয়ে, ই দিয়ে, এস দিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। এবার এতক্ষণ কিন্তু PMH এ ছিলাম আমরা, ছিলাম যে SPH এ ছিলাম, যে প্রেজেন্টিং কমপ্লেইনে ছিলাম। এখন আমরা 4 নম্বরে চলে আসছি PMH এ, পাস্ট মেডিকেল হিস্ট্রি। P তে পাস্ট, M তে মেডিকেল, আর H তে হিস্ট্রি। PMH হচ্ছে 4 নম্বর স্কিম। আমরা অলরেডি 3টা স্কিম কমপ্লিট করে ফেলেছি। তোমাদেরকে ক্লাস নোট দেওয়া হচ্ছে, ক্লাস নোট দেখে দেখে ওখানে কিছু ভুল আছে যেটা আমি অনলাইন ক্লাসে বলে দিচ্ছি, বাইরে ক্লিক করো। তাহলে P তে পাস্ট মেডিকেল হিস্ট্রি, PMH, পাস্ট মেডিকেল হিস্ট্রি। ওকে, এবার আমরা 4 নম্বর স্কিমে যাব, যে তুমি রোগীর অতীত কোন রোগের ইতিহাস, এটা নিয়ে তুমি তাকে জিজ্ঞেস করবা। অবভিয়াসলি স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো তোমার মেডিকেল হিস্ট্রি যে ফর্ম আছে এই ফর্মের মধ্যে লেখা থাকবে। শুধু তুমি রোগীকে এই প্রশ্নগুলো করে তার উত্তরগুলো তোমাকে লিখে নিতে হবে। প্রশ্নগুলোর আগে আমরা জানি, যদি আমরা প্রশ্ন না বুঝি তাহলে আমরা কি উত্তর লিখবো, এবং তোমাকে এই প্রশ্নগুলো তো রোগীকে করতে হবে না, হবে তোমাকে, কারণ রোগীকে তুমি ফর্ম দিতে পারবা না। ফর্ম আর কলম তোমার হাতেই থাকবে, তুমি রোগীকে এই প্রশ্নগুলো মুখে করবে, তারা যে উত্তর দিবে এবং তুমি যেটা মনে করবে সেটাই লিখবে। এবার আসো, তোমার PMH পাস্ট মেডিকেল হিস্ট্রি থেকে কি প্রশ্ন তোমার করতে পারবে। অ্যাপার্ট ফ্রম ইউর প্রেজেন্ট কমপ্লেইন, মানে বর্তমান সমস্যার পাশাপাশি, হাউ ইজ ইউর জেনারেল হেলথ, আপনার স্বাস্থ্য কেমন, আপনার শরীর কেমন। বর্তমানে আমি যদি পেটে ব্যথা ধরে রাখি, বা পেটে ব্যথা একটা উদাহরণ হিসাবে তোমাদেরকে বোঝাচ্ছি, তবে আমি যদি পেটে ব্যথাকে উদাহরণ হিসাবে নিই তাহলে বলবো যে আপনার বর্তমানে পেটে ব্যথার পাশাপাশি আপনার এমনিতে স্বাস্থ্য কেমন, শরীর কি ঠিক থাকে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তার উত্তর তুমি লিখবা যেটা দিবে। 2 নম্বর, হোয়াট প্রিভিয়াস ইলনেস হ্যাভ ইউ হ্যাড, আগে যদি কোনো রোগ হয়ে থাকে এটা বলেন। এর আগে কি আপনার অন্য কোনো বড় রোগ হয়েছিল বা কোনো রোগ হয়েছিল। ডু ইউ রিমেম্বার এনি চাইল্ডহুড ডিজিজ, আপনি কি শিশুকালে, ছোটকালে বা ছোট বয়সে আপনার কোনো রোগ হয়েছিল, এরকম কি আপনি কিছু মনে করতে পারেন। এরপরে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন সিরিয়াসলি ইল, আপনি কি কখনো খুব গুরুতর অসুস্থ হয়েছিলেন, আপনি কি কখনো গুরুতর অসুস্থ হয়েছিলেন, এই প্রশ্নটা করা হচ্ছে। ঠিক আছে, এগুলো তুমি তোমার রোগীকে প্রশ্ন করবে এবং এর উত্তরটা তোমাকে তোমার মেডিকেল হিস্ট্রি চার্টে লিখতে হবে। এরপরে প্রশ্ন দেখো, হ্যাভ ইউ এভার বিন হসপিটালাইজ, আপনি কি কখনো হাসপাতালে আসতে হয়েছিল, মানে এই হাসপাতালে না, যে কোনো হাসপাতালে কি আপনি কখনো গিয়েছিলেন। অথবা হ্যাভ ইউ এভার বিন হ্যাড অ্যান অপারেশন, আপনার কি কখনো আপনার শরীরে অস্ত্রোপচার হয়েছিল, বা আপনার কি কখনো কোথাও অপারেশন হয়েছিল।
এরপরে তুমি প্রশ্ন করতে পারো হোয়াট অ্যাবাউট ব্রোকেন বোনস, আপনার যে ভাঙা হাড় আছে বা কোথাও হাড় ভেঙেছিল এটার কি অবস্থা? আপনি বললেন যে 2 বছর আগে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আপনার হাড় ভেঙে গেছিল, এটা এখন কেমন, এখানে কি কোনো ব্যথা আছে? ব্রোকেন বোনস নিয়ে তুমি আলোচনা করছো বা জিজ্ঞেস করছো। ডু ইউ সাফার ফ্রম এনি ক্রনিক ডিজিজ, আপনি কি কোনো ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজ বলতে তোমার ডায়াবেটিস, ক্রনিক ডিজিজটা হচ্ছে যে 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 রোগটা সহজে তোমার শরীর থেকে যাবে না, যেটা থেকে যাবে এবং তোমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, এটাকে বলা হয় ক্রনিক ডিজিজ। যেমন তোমার ডায়াবেটিস আছে, হেপাটাইটিস বি আছে, হেপাটাইটিস সি আছে, হ্যাঁ, তারপরে তোমার ব্রনকাইটিস আছে, হ্যাঁ, ঠিক আছে, তোমার ক্রনিক ব্রনকাইটিস আছে। তাহলে কি বললাম, তোমার জন্ডিস আছে, যেমন যাদের জন্ডিস হয় ওরা কিন্তু সবসময় দেখা যাচ্ছে জন্ডিসটা আবার হয়, আবার কি হয়, বিলিরুবিন বেড়ে যায় তোমার লিভারের মধ্যে, হ্যাঁ, তখন আবার জন্ডিস হয়। তো এরকম কিছু কিছু ক্রনিক ডিজিজ আছে যার জন্য সারা বছর, যেমন হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, যেটাকে হাই ব্লাড প্রেশারকে মেডিকেলের ভাষায় বলা হয় হাইপারটেনশন, লো ব্লাড প্রেশারকে বলা হয় হাইপোটেনশন, এগুলোর জন্য কিন্তু সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। তো এগুলোকে বলা হয় ক্রনিক ইলনেস। আপনার কি এরকম কোনো ক্রনিক ডিজিজ আছে? এটা তুমি তোমার রোগীকে প্রশ্ন করতে পারো। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবির মাধ্যমে একজন নার্স বা একজন হেলথ ওয়ার্কার, একজন মেডিকেল ওয়ার্কার তার রোগীকে প্রশ্ন করছেন, আমরা দেখতে পাচ্ছি। এবার আসো 5 নাম্বার মেডিকেশন। মেডিকেশনটা দেখো, অর্থাৎ তার ওষুধপত্র, মানে রোগীটা কি এখানে যে রোগের জন্য ভর্তি হয়েছে রোগের আগে কি অন্য কোনো ওষুধ খাচ্ছে বা খেত, বা রোগী কি তার প্রাত্যহিক জীবনে কোনো মেডিসিনের উপরে আছে কিনা। দেখো বলছে যে আর ইউ টেকিং এনি মেডিসিন, আপনি কি কোনো ওষুধ খান, মানে ধরো যে রোগী পেটে ব্যথা নিয়ে আসছে, তারপরে তুমি জিজ্ঞেস করছো যে পেটে ব্যথা তো মেডিসিন তাকে দেওয়া হচ্ছে, তার মধ্যে কি আর কোনো মেডিসিন বা ট্যাবলেট খাচ্ছে কিনা। আর ইউ অন দ্য পিল, পিল কথাটা সাধারণত তোমার ইয়েদের সাথে যায়, মহিলাদের সাথে যায়, যেটাকে আমরা জন্ম নিয়ন্ত্রণ বলি, যে অনেক মহিলা সেই পিলের পিলের উপরে থাকে, বা অনেক কারণে স্লিপিং পিল খায় অনেকে, হ্যাঁ, তাহলে এই জন্য রোগীকে প্রশ্ন করছে আপনি কোনো পিল খাচ্ছেন কিনা। ডু ইউ নিড স্লিপিং ট্যাবলেটস, আপনার কি স্লিপিং ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হয়, রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে যে আপনি স্লিপিং ট্যাবলেট খান। এটা ছিল তোমার কত নাম্বার, 5 নাম্বার। এমইডি, মেড কথাটার মানে হচ্ছে মেডিকেশন, মেডিকেশনকে সংক্ষিপ্ত ভাবে বলা হয় এমইডি, হ্যাঁ, এমইডি। তাহলে আমরা এই মেড থেকে এই একটা স্কিম, এটা হচ্ছে মেডিকেল হিস্ট্রির একটা পর্যায়ে, একটা স্তর, এখানে এসে তো তার রোগীর জীবনে বা রোগীর লাইফে যদি অন্য কোনো কারণে কোনো ওষুধপত্র খায় সে সম্পর্কে প্রশ্ন করতে হবে। এবার আসো এ ডাবল এল অল, 6 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। এ ডাবল এল অল, অল কথার মানে হচ্ছে অ্যালার্জি, অর্থাৎ এবার দেখো শুধুমাত্র অ্যালার্জির জন্য একটা আলাদা স্কিম আছে, আলাদা একটা প্যারা দেওয়া আছে যে ওখানে প্রশ্ন উত্তর দিতে হবে তার কোনো রকম অ্যালার্জি আছে কিনা। দেখো এখানে রোগীকে তুমি, আমরা এটা কয় নাম্বারে ছিলাম, আমরা এটা 6 নাম্বারে ছিলাম, অ্যালার্জি, হ্যাঁ, অ্যালার্জিকে সংক্ষেপে বলে এ ডাবল এল অল, অ্যালার্জি। আসলে অ্যালার্জি থেকে আমরা প্রশ্ন করতে পারবো, তোমরা প্রশ্ন করবা হ্যাভ এনি মেডিসিন এভার আপসেট ইউ, কোনো মেডিসিন খেলে কি তার প্রতিক্রিয়া হয়। ধরো যে মানুষের মেডিসিন খেলে অস্থির লাগে, মানুষের মেডিসিন খেলে বমি হয়ে যায়, মানুষের মেডিসিনের প্রতিক্রিয়া ত্বকে অনেক কিছু দেখা দেয়, বা ঘুম আসে না, অনেক ধরনের হয়, মানে ওষুধ খেলে তার প্রতিক্রিয়া হয়। এটা হচ্ছে অ্যালার্জির কারণে হয়, যে আমাদের বডির অ্যাবনর্মাল রিয়াকশন, আমাদের শরীরের একটা অস্বাভাবিক প্রতিক্রিয়া। এটা জিজ্ঞেস করতে হবে যে হ্যাভ এনি মেডিসিন এভার আপসেট ইউ, কোন মেডিসিনটা আপনাকে আপসেট করেছিল বা কোনো রিয়াকশন হয়েছিল। এরপরের প্রশ্ন হতে পারে আর ইউ অ্যালার্জিক টু পেনিসিলিন, পেনিসিলিন হচ্ছে এক ধরনের ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, এটা পেনিসিলিনে অনেকের অ্যালার্জি থাকতে পারে। কন্ট্রাস্ট এজেন্ট, কন্ট্রাস্ট এজেন্ট কথার মানে তুমি যে তোমার ঘরে বিড়াল আছে, বা তুমি ধরো যে তোমার তুমি গার্ডেনিং করো, তোমার অনেকগুলো উদ্ভিদ ফুল গাছ আছে বা অনেক ধরনের গাছ আছে, এই গাছের থেকে কিন্তু অনেক চুলকানি হয়। আবার তোমার বিড়ালের পশম থেকে অনেকের অ্যালার্জি হয়, হাঁচি কাশি হয়। আবার দেখো যে কন্ট্রাস্ট এজেন্ট আছে, তুমি রাস্তাঘাটে যাও, রাস্তাঘাটে ধুলাবালি নাকে গেলে তোমার কাশি হচ্ছে, নাকে গেলে তোমার সর্দি হয়ে যায়, এগুলো তোমাদের ডাস্ট অ্যালার্জি বলি আমরা এটাকে। তো এটাকে বলা হচ্ছে যে ফুড অর এনিথিং এলস, যেমন অনেকে যেমন বেগুন খেলে, অনেকে চিংড়ি মাছ খেলে, অনেকে, আমি যেমন ব্যক্তিগতভাবে গরুর মাংস খেতে পারি না, গরুর মাংস খেলে আমার শরীরে মানে অস্বাভাবিক একটা অ্যালার্জি সৃষ্টি হয়, হ্যাঁ।
তো এগুলো হচ্ছে কিন্তু অ্যালার্জি, মানে যেটা যে মানে যে কোনো জিনিস, যে কোনো পরিবেশগত যে কোনো জিনিস, যে কোনো খাবার যেটা আমরা শরীরে গেলে যেটা আমাদের শরীর অস্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি করে আমাদের শরীরের ভিতরে, এটাই হচ্ছে অ্যালার্জি। এটা নিয়ে প্রশ্ন করবো। তবে এখানে বলো যে হ্যাভ ইউ বিন ইমিউনাইজড এগেইনস্ট টিটেনাস। ইমিউনাইজ কথাটা মানে টিকা দেওয়া, তোমরা মাইক্রোবায়োলজিতে পড়ছো ইমিউনিটি, ইমিউনাইজ। ইমিউনাইজ কথাটার মানে হচ্ছে তোমাকে তোমার ইমিউনিটিকে এগেইনস্ট টিটেনাস, যেমন টিটেনাস রোগের বিরুদ্ধে তোমাকে ইমিউনিটি দেওয়া হলো, ইমিউনাইজ করা হলো। তারপর পোলিও টিকা দেওয়া হলো, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ফিভার বললাম, ইনফ্লুয়েঞ্জা। তারপরে হেপাটাইটিস এ বি, পার্টুসিস, হুপিং কাফ, ডিপথেরিয়া, এই যে কথাগুলো, এগুলো কিন্তু ছোটকালে কিন্তু এই টিকাগুলো দেওয়া হয়। তাহলে তুমি রোগীকে জিজ্ঞেস করছো যে আপনাকে এই পোলিও, টিটেনাস, ডিপথেরিয়া, হেপাটাইটিস এগুলো টিকা কি দেওয়া হয়েছে? এটার প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ বিন ইমিউনাইজড। তারপরে যে জিনিসটার প্রতি ইমিউনাইজ সেটা দিতে দেবা, টিটেনাস, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, পার্টুসিস, ডিপথেরিয়া। এখানে দেখা আছে এই প্রশ্নটা রোগীকে করতে হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন নার্স, সে মেডিকেল হিস্ট্রি দিচ্ছে, রোগীর সাথে কথা বলছে, সে নিজে লিখে দিচ্ছে। এরপর আসে 7 নম্বর FHSH, ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি। FHSH, ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি। এখন রোগীর পরিবার সম্পর্কে জানতে চাও, রোগী কিরকম থাকে, কোন পরিবেশে থাকে, এটা তুমি জানতে চাও। এটা হচ্ছে 7 নম্বর স্কিম, 7 নম্বর পয়েন্ট স্কিমে। দেখো এখানে তুমি প্রশ্ন করবা, does anyone in your immediate family suffer from a chronic disease? আমি ক্রনিক ডিজিজ একটু আগে বলছি, তোমার ডায়াবেটিস, তারপরে তোমার হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, তারপরে তোমার জন্ডিস, তারপরে হেপাটাইটিস, এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ, যেগুলো থাকে এবং যেগুলোর জন্য সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়, এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ। তাহলে তুমি জিজ্ঞেস করছিলে আপনার পরিবারের অন্য কোনো সদস্যের কি ক্রনিক ডিজিজ আছে? এর পরের প্রশ্ন তোমার হতে পারে, আর ইউর প্যারেন্টস, আদার মেম্বার অফ দ্য ফ্যামিলি অ্যালাইভ অ্যান্ড ওয়েল? আপনার পরিবারের বা আপনার বাবা মা এবং পরিবারের যে অন্য সদস্যরা রয়েছে তারা কি জীবিত আছেন এবং তারা কি সুস্থ আছেন? এটা প্রশ্ন করবো। এরপরে দেখো একটু অন্য কালারে পরে যেটাকে বোঝানো হচ্ছে যে আস্ক, জিজ্ঞেস করো, ফর সার্কামস্টেন্সেস অফ দ্য পেশেন্টস অ্যাকোমোডেশন। পেশেন্টস, রোগী যে অ্যাকোমোডেশন মানে বাসস্থান যেখানে বসবাস করে, ওটার পরিবেশ সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন। এডুকেশন, তার শিক্ষা সম্পর্কে, জব, তার চাকরি সম্পর্কে, তার কাজ সম্পর্কে, এবং লিজার ইন্টারেস্ট, এবং সে যখন লিজার ইন্টারেস্ট থাকে, যখন সে ছুটিতে থাকে, তখন সে বিশ্রামের সময় সে কি করে। হ্যাঁ, লিজার ইন্টারেস্ট কথাটা মানে তার যখন কাজ থাকে না বা সে যখন ছুটি থাকে তখন সে কিভাবে সময় অতিবাহিত করে, এগুলো জানতে হবে। পেশেন্টসের অ্যাকোমোডেশনের উপরে রোগীর অনেক কিছু, যেমন কিছু লোক আছে খুব হাই সোসাইটি থেকে আসে, তাদের হাইজিনটাও কিন্তু এরকম থাকে। আবার কিছু কিছু লোক আছে একেবারে লো সোসাইটি বা বস্তি থেকে আসে, তাদের মানে পোশাক আশাক দেখলেই বোঝা যায় যে তারা অত্যন্ত দরিদ্র এলাকা থেকে আসছে, দরিদ্র পরিবার থেকে আসছে, এবং তাদের রোগের প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস, যে কারণে মানে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, পোর হাইজিন, এসব কারণে তারা রোগাক্রান্ত হয়। এগুলো কিন্তু রোগীর মানে তোমার কন্ডিশন দেখে, তার পোশাক আশাক, তার হাইজিন, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো দেখে কিন্তু তোমার আইডিয়া করে নিতে হবে যে রোগী আসলে কিভাবে সে অসুস্থ হয়েছে। তো মাইক্রোবায়োলজিতে আমরা যেটা পড়েছি যে একজন সুস্থ ব্যক্তি অসুস্থ হয় কি কারণ, বিভিন্ন ধরনের প্যাথোজেন সেটা তার শরীরের মধ্যে বিভিন্নভাবে, রুট অফ এন্ট্রি, তার বিভিন্নভাবে প্যাথোজেন কথাটা হচ্ছে জীবাণু বিভিন্নভাবে তার শরীরের মধ্যে ঢোকে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে। তারপরে আমরা যে তোমার কন্টিনিউটেড যে পানি, যে কন্টিনিউটেড ওয়াটার, ধরো যে একটা এলাকায় দেখা গেল যে একজনের ডায়রিয়া হলো,
অনেকের ডায়রিয়া হয়ে গেল পরপর। যেমন এখানে বন্যা হয়েছে, বন্যার পানি সরে গেছে, কিন্তু এখন বন্যার পানির পরে এখন যে পানিটা আছে, টিউবওয়েল থেকে পানি আসতেছে বা যেখানে পানি, এই পানিগুলোর মধ্যে যথেষ্ট জীবাণু আছে, এবং এই জীবাণু হচ্ছে গ্রামের পর গ্রাম মানুষের ডায়রিয়া হচ্ছে। যেমন তাকে জল বসন্ত হয়ে যায় এক সময়, এগুলো কিন্তু পানি বাহিত কলেরা, যেমন কলেরা রোগ, যেমন তারপর গ্রামে অনেক বাচ্চাদের, প্রচুর বাচ্চাদের, একজন হচ্ছে তো দুইজনের হচ্ছে, তিনজনের হচ্ছে, চারজন হচ্ছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, বাসায় একজনের জ্বর হইলে দেখবা যে বাসায় একজনের জ্বর হয়েছে, জ্বরটা 2 দিন পর সেরে গেছে, কিন্তু জ্বরটা সেরেছে ঠিকই, কিন্তু বাসার পরিবারের আরেকজন সদস্যের জ্বর চলে আসছে, সে ভালো হয়ে গেছে, কিন্তু আরেকজনের জ্বর চলে আসছে। আবার দেখা যাচ্ছে ওর জ্বর চলে আসার সাথে সাথে তোমার আম্মারও জ্বর চলে আসছে, তোমার আম্মার জ্বর চলে আসছে, আবার ওটা ভালো হয়ে গেছে, তোমার আম্মার জ্বরটা আছে, আবার তোমার আম্মার জ্বরের সাথে সাথে তোমার বড় বোনের জ্বর চলে আসছে। এটা কি হয়, ভাইরাসটা তোমার ওই ঘুরতে থাকে। যেহেতু তোমরা একজনের জ্বর হওয়ার পরে সে কিন্তু কোয়ারেন্টাইনে চলে যাচ্ছে না, সে কিন্তু নিজেকে আলাদা করে ফেলছে না, সে কারণে কিন্তু এই যে ভাইরাল ফিভার গুলো, যে ভাইরাস জ্বরগুলো, আর করোনা ভাইরাস তো আরো অনেক বেশি মানে ডিস্ট্রাকটিভ, যেটাকে আমরা বলেছি ক্রাউন প্রোটিন আছে তার মধ্যে, যে খুব দ্রুত গিয়ে আমাদের শরীরের অভ্যন্তরে ঢুকে যায়, অবশ্যই বাসা বাঁধে, বিশেষ করে আমাদের লাংসের মধ্যে। তাহলে দেখো যে রুট অফ এন্ট্রি, তো জীবাণুগুলো কিন্তু এই যে প্যাথোজেন বলে, জীবাণুগুলা, ভাইরাসগুলা, ব্যাকটেরিয়াগুলা ঢোকে কিন্তু এইভাবে আমাদের খাবারের মাধ্যমে, আমরা স্পর্শ করছি ময়লা জায়গা, আমরা ময়লা কাপড় চোপড় করছি, আমরা অজান্তেই এমন একজনের পাশে বসতেছি যে খুবই নোংরা এবং তার শরীর প্রচন্ড জীবাণু, মানে আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এরকম তুমি পেশেন্টের অ্যাকোমোডেশন দেখবা, যে সে কোথায় থাকে, তার এডুকেশন কি, সে কিরকম চাকরি করে, অনেকে দেখবা যে তোমার লেবার ওয়ার্ক করে, অনেকে তাহলে কাজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। একটা জেন্টেলম্যান ওয়ার্ক আছে, একটা হচ্ছে তোমার স্টোরিং এর কাজ, তাহলে অনেক ভাগে ভাগ আছে কিন্তু কাজ থেকে। তাহলে এগুলো কিন্তু তোমাকে এক ধরনের সার্লক দিতে হবে। একজন নার্স মানে হচ্ছে গিয়ে তোমাকে রোগীর সাথে এসব প্রশ্ন করে তুমি ধরে ফেলবা যে আসলে রোগটা কোথা থেকে সৃষ্টি হয়েছে, রোগীকে কিভাবে সুস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো জিজ্ঞেস করবা। আবার আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে, আস্ক ওয়েদার হি ইজ ম্যারিড, হ্যাজ চিলড্রেন, জিজ্ঞেস করে যে সে কি বিবাহিত, তার কি কোনো বাচ্চা কাচ্চা আছে, এগুলো জিজ্ঞেস করতে হবে। এগুলো কোন পয়েন্ট থেকে জিজ্ঞেস করছে, ওটা হচ্ছে FH, FH কথাটার মানে ফ্যামিলি হিস্ট্রি, SH কথাটার মানে সোশ্যাল হিস্ট্রি। আসে এবার আমাদের শেষ স্কিম, আমাদের মেডিকেল হিস্ট্রি আমরা শেষ পর্যায়ে। তো এখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে অ্যালকোহল, টোব্যাকো, রিক্রিয়েশনাল ড্রাগ। রিক্রিয়েশনাল ড্রাগ হলো যেন আমি ফ্রি আছি, জাস্ট বসে বসে আমি মদ খেলাম, হ্যাঁ আমার তো কোনো কাজ নাই, এখন একটু একটু এনজয় করি, আমি কি করলাম, একটা মদ খেলাম 2 বোতল। তো দিস ইজ কল্ড রিক্রিয়েশনাল ড্রাগ। ধরো যে আমি ইয়েতে গেলাম, সমুদ্র উপকূলে ছুটিতে গেলাম, ছুটি কাটাতে গেলাম, ওখানে আমি ইয়াবা খাইলাম, দিস ইজ কল্ড রিক্রিয়েশনাল ড্রাগ। এরকমই হয় আমাদের সোসাইটিতে, আমাদের যে ইয়াং স্টার গুলো আছে, এই ইয়াং স্টার গুলো কিন্তু এভাবেই তোমার ড্রাগসের প্রতি হয়। যেমন ধরো আমাদের আগে শুধুমাত্র পুরান ঢাকে ছিল বিষয়টা, যে বিয়ে শাদী হলেই তোমার মদ খাওয়া খাওয়ি হইতো, বিভিন্ন ইয়ে করা হতো, রাত জেগে নাচানাচি করা হয়। এটা এখন পুরো বাংলাদেশে ছড়ায় গেছে এই কালচারটা। আমি কালচারটা হচ্ছে ভারতীয় কালচার থেকে, কারণ ভারতীয় কিন্তু দারু 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 বলতে এক ধরনের, আমরা যেমন বাংলা মদ বলি, এই ধরনের একটা ড্রাগ হচ্ছে দারু। দারু কিন্তু ওখানে সবাই খায়, দারু একটা কমন। এখানে যেমন আমরা হোটেলে যেমন পরোটা, ভাজি পরোটা পাওয়া যায়, ওখানে হোটেলে হোটেলে দারু দারু পাওয়া যায়। দারু একেবারে খুব অ্যাভেলেবেল একটা জিনিস। তো যাই হোক, ওরা যেহেতু খেতে অভ্যস্ত, তারা কিন্তু ইনটক্সিকেট হয় না, তারা কিন্তু মাতাল হয় না, ড্রাঙ্কেন হয় না। হ্যাঁ, তবে আসলে আমরা রোগীকে জিজ্ঞেস করবো তার অ্যালকোহল সম্পর্কে। প্রশ্ন হচ্ছে, ডু ইউ স্মোক, আপনি কি স্মোক করেন? হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক অ্যালকোহল, আপনি কখন কখন মদ খান, কতদিন পর পর খান, প্রতিদিন খান, নাকি মাসে খান, নাকি বছরে খান, নাকি একেবারেই খান না? ডু ইউ টেক এনি কাইন্ড অফ ড্রাগস, আপনি কি অন্য কোনো ধরনের ড্রাগস কি ব্যবহার করেন? ড্রাগস কিন্তু ওষুধকেও আমরা ড্রাগস বলি। হ্যাঁ, আপনি কি অন্য কোনো ধরনের ওষুধ ব্যবহার করেন? এই ড্রাগস কিন্তু ওষুধকেও বলা হয়, কিন্তু আমরা ড্রাগস বলতে মদ, গাঁজা, সিগারেট, তারপরে ইয়াবা, এগুলোকে ড্রাগস বলা হয়। এগুলো সম্পর্কে প্রশ্ন করে দিতে হবে। এই ছিল আমাদের মেডিকেল হিস্ট্রির আপাতত মোট 8টা স্কিম নিয়ে একটা মেডিকেল হিস্ট্রি ফর্ম তৈরি হয়। আমি আবার বলছি, এখানে মাত্র 8টা স্কিম দেওয়া হয়েছে। তোমরা ওখানে, তুমি যে এখানে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে চাকরি করবা, ওখানে গিয়ে 180টা
স্কিমও দেখতে পারো, ওখানে গিয়ে 200টা স্কিমও তুমি দেখতে পারো, ওখানে গিয়ে তুমি 50টা স্কিমও দেখতে পারো। আমি এখানে আমার ছোট্ট একটা মেডিকেল হিস্ট্রি, কিভাবে রোগীর কাছ থেকে কিভাবে মেডিকেল হিস্ট্রি নেওয়া হয়, এখানে এটা বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমরা সবাই মেডিকেল হিস্ট্রি বুঝেছো। যারা না বুঝে থাকো, এই ভিডিওটার দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে, প্রথম অংশ হচ্ছে 12 মিনিট, যেটা প্রথম অংশে তোমরা 10 মিনিটের একটা ভিডিও পেয়েছো, আর দ্বিতীয় অংশে আমি এই ভিডিওটা, মেডিকেল হিস্ট্রি ভিডিওটা সম্পূর্ণ করলাম। দুটো অংশ নিয়ে তোমাদের আজকে লেসনটা শেষ হলো। আমাদের আগামী ক্লাস বুধবার দিন হবে মাইক্রোবায়োলজির উপরে। ওকে।